নেই ক্ষমতা, নেই দাপট, সব হারিয়ে পাগল প্রায় হয়ে আছে হাসিনা ও তার দোসররা। তাদেরই একজন অবৈধ সম্পদের পাহাড় গড়া বেনজির আহমেদ পুলিশের পোশাক গায়ে দিয়ে একসময় ঘুমিয়েছেন টাকার বিছানায়। সে বেনজির এখন পদবি হারিয়ে নিত্য নতুন ষড়যন্ত্র করছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। শাপলা চত্বরে হওয়া নজিরবিহীন গণহত্যার অন্যতম এই মাস্টার মাইন্ডকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছে। আর এই রেড অ্যালার্ট জারির মাধ্যমে যে কোনো সময় বেনজিরকে ফিরিয়ে আনা হবে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের দুর্নীতি জগতের লিওনেল মেসি বললেও ভুল হবে না বেনজির আহমেদকে। পুলিশের মহাপরিদর্শক হয়ে একদিকে যেমন ক্ষমতার অপব্যবহার করেছেন, অন্যদিকে বানিয়েছেন সম্পদের পাহাড়। বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, বেনজির 9,44,00,000 টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 2,62,00,000 টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জিশান মির্জা 31,69,00,000 টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 16,01,00,000 টাকার তথ্য গোপন করেছেন। তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির 8,75,00,000 টাকা এবং মেজো মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির 5,59,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। অবৈধ সম্পদ অর্জন ছাড়া পাসপোর্ট জালিয়াতির অভিযোগে বেনজির আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এজাহারে বলা হয়েছে, সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট বানিয়ে জালিয়াতি প্রতারণার আশ্রয় নেন সাবেক এই আইজিপি। এর আগে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা 8টি ফ্ল্যাট এবং 25 একর 27 কাঠা জমি জব্দ করার আদেশ দেন আদালত। এসব ফ্ল্যাট ঢাকার বাড্ডা ও আদাবরে এবং জমি নারায়ণগঞ্জ, বান্দরবান ও উত্তরায়। এছাড়া 2 দফায় বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। এছাড়া 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে একদিকে যেমন বসে নেই হাসিনা আর তার দোসররা, অন্যদিকে পুলিশকে ব্যবহার করে বিশৃঙ্খলার পায়তারা করছে আলেমদের ওপর জোর জুলুম আর নির্যাতন চালানো বেনজির আহমেদ। সম্প্রতি বেনজির আহমেদের একটি ভার্চুয়াল বৈঠক ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণহত্যা, দুর্নীতি, মানি লন্ডারিং সহ একাধিক মামলায় জড়িত পলাতক আইজিপি বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশগ্রহণ করেছে বলে জানা যায়, যেখানে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নজরে পড়ে। ওই বক্তব্যটি বাংলাদেশ পুলিশ বাহিনী ও তার সদস্যদের পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে বলে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন মনে করে। তারা বলেন, এ ধরনের সভায় অংশগ্রহণ এবং বক্তব্য প্রদান দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। ব্যক্তির দায়ভার কখনো কোনো বাহিনী বহন করে না। 2013 সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা, হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনায় সম্পৃক্ততা ও একাধিক দুদকের মামলায় অভিযুক্ত একজন ব্যক্তির বাংলাদেশ পুলিশ বাহিনী, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল পুলিশ সদস্য মর্মাহত এবং ক্ষুব্ধ। অজ্ঞাত স্থান থেকে বেনজিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সমিতি। এরই মাঝে ফেরারি আসামি বেনজিরকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করার আদেশ দিয়েছে আদালত। এদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়, তাদের মধ্যে বেনজিরও ছিলেন বলে জানা গেছে। যদিও নিষেধাজ্ঞার মধ্যে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন সাবেক এই পুলিশ প্রধান, তবে এবার আর সুযোগ নেই পালিয়ে থাকার। ইন্টারপোল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে বেনজিরকে ফিরিয়ে আনা হবে দেশে, পেতে হবে অতীতের সব পাপের শাস্তি। অনেকের মনেই হয়তো প্রশ্ন রয়েছে ইন্টারপোলের রেড অ্যালার্ট নিয়ে, কতটুকু কার্যকরী রেড নোটিশ। বিশ্বের অন্যতম শক্তিশালী আন্তর্জাতিক অপরাধ সংক্রান্ত সহযোগী সংস্থা বলা হয় ইন্টারপোলকে। পুলিশ না হয়েও ইন্টারপোল অপরাধীদের আটক এবং ধরার ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা পালন করে। তাদের ওয়ান্টেড লিস্টে নাম উঠলে অপরাধীদের পক্ষে পালানো বেশ কঠিন হয়ে পড়ে। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের 195টি দেশে তাদের কার্যক্রম ছড়িয়ে আছে। ইন্টারপোলের প্রধান কাজ হলো আন্তর্জাতিক পুলিশ বাহিনীগুলোকে সহায়তা করা। সহজ করে বললে, কোনো দেশের নাগরিক অপরাধ করে অন্য দেশে পালিয়ে গেলে ইন্টারপোলের সাহায্যে তাকে ফেরানোর চেষ্টা চালানো হয়। অর্থাৎ অপরাধ করে দেশ ছাড়লেও রেহাই মেলে না, কারণ আছে ইন্টারপোল। অতীতে বড় ধরনের অপরাধ করে পার পেয়ে যাওয়া ছিল সহজ। অপরাধীদের দেশের সীমানা পেরোলেই তাদের আটক করার সুযোগ সীমিত হয়ে যেত। এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন মাফিয়া চক্র সহজেই পালাতো। 1914 সালে মোনাকোতে ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ জুডিশিয়াল পুলিশের প্রথম বৈঠকে এই সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা সম্মত হন যে আন্তর্জাতিক অপরাধীদের দমন করতে হবে আন্তর্জাতিকভাবে। 1923 সালে 19টি দেশের প্রতিনিধি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে এই সংস্থা গঠিত হয়। 1946 সালে এর নাম পরিবর্তন করে ইন্টারপোল হয়, যা জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা। সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিওনে অবস্থিত। এটি বিশ্বজুড়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তদন্তমূলক সহায়তা, দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ প্রদান করে। ইন্টারপোল সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। যদিও এটি কোনো পুলিশি সংস্থা নয়, তবে এর প্রধান কাজ অপরাধীদের ধরতে এবং বিভিন্ন তদন্তে পুলিশকে সহায়তা করা। কোনো অপরাধী যখন নিজ দেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নেয়, তখন তাকে ধরতে ইন্টারপোলের সহায়তা প্রয়োজন হয়। এই প্ল্যাটফর্মে মাফিয়া, খুনি, যুদ্ধাপরাধী কিংবা পলাতক আসামিদের বিরুদ্ধে এক হয়েই কাজ করে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ। তদন্ত থেকে শুরু করে ফরেনসিক
ফরেনসিক ডেটা বিশ্লেষণ পর্যন্ত ইন্টারপোল বিভিন্ন বিষয়ে সহায়তা করে। সংস্থাটি জঙ্গিবাদ, যুদ্ধাপরাধ, মাদক চোরাচালান, মানব পাচার, শিশু পর্নোগ্রাফি, দুর্নীতি এবং এই ধরনের আরও 17টি অপরাধ তদন্তে সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করে। কোনো দেশ থেকে সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশটি ইন্টারপোলে আবেদন করে রেড নোটিশ জারি করতে পারে। রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার সমতুল্য। রেড নোটিশ জারি করা হলে মুহূর্তের মধ্যে 190 সদস্য রাষ্ট্রের পুলিশের কাছে সেই অপরাধীর সর্বশেষ অবস্থান ও অন্যান্য তথ্য পৌঁছে যায়। এটি প্রত্যর্পণ বা আটক করার জন্য অপরাধীকে শনাক্ত এবং গ্রেফতারের সহায়তা করে। তবে ইন্টারপোল রাজনৈতিক, সামরিক, ধর্মীয় এবং জাতিগত বিষয় নিয়ে কাজ করে না। বাংলাদেশ 1976 সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে। বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের তথ্য ইন্টারপোলে পাঠানো এবং তার তদারকির দায়িত্ব ঢাকার পুলিশ সদর দপ্তর ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর। ইন্টারপোলের হালনাগাদ তালিকায় দেখা যায় 195টি দেশের মোট 6,669 জনের নাম রেড নোটিসে রয়েছে, যার মধ্যে বাংলাদেশ থেকে আছেন 64 জন। তাদের মধ্যে সর্বশেষ আরাব খানকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। যদিও এ বিষয়ে ইন্টারপোলের কার্যকারিতা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ আছে, তবু বাংলাদেশের রেড নোটিস জারির পর 2009 থেকে 2022 সাল পর্যন্ত 15 জনকে দেশে ফেরানো সম্ভব হয়েছে। খুব শীঘ্রই এই তালিকায় যোগ হবে বেনজিরের নাম।